আমাকে বাঙালি লেখক বলতে কাদের আপত্তি আমি জানি না। আমি কল্পনাও করিনি আমাকে একদিন বের করে দেওয়া হবে। কারণ আমি তো 19 বছর প্রতিদিন মনে রেখেছি কলকাতা আমাকে বের করে দিয়েছে। চাই না আর আমাকে কেউ বের করে দিই। যে মেয়েরা বৈষম্য মানতে চায় না তাদের তসলিমা বলে গালি দেওয়া হয়। প্রতিটি সরকার চায় যে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। আমি এখানে বসেই আমার মনে হয়েছে আমি দেশ পেয়েছি। পরবাস তাকে দিয়েছে শুধুই দীর্ঘশ্বাস। কার দোষে কি দোষে আমি আজ পরবাসে জানি না উত্তর। লিখেছিলেন আক্ষেপে, লিখেছিলেন মেয়েবেলা, লিখেছিলেন যন্ত্রণা। ব্যক্তিগত সেই সৎ আর সত্যি উচ্চারণ ক্রমে হয়ে উঠেছিল নিগৃহীতের ম্যানিফেস্টো, নারীর শিকল ভাঙার গান। অক্ষরের সামনে মেলে ধরেছিলেন জীবন। জীবন তাকে উপহার দিয়েছে নির্বাসন। নিজ দেশে পরবাসী, আবার পরবাসেও পরবাসী হয়ে একদা তিনি শুধু বলেছিলেন, আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ। কলকাতা কতটা অন্যরকম দেখলেন? এখনো তো সব জায়গায় যাইনি, অল্প কিছু জায়গায় এই গাড়ি থেকে যা দেখেছি। হেঁটে না বেড়ালে হয়তো বোঝা যাবে না ঠিক, তবে বদলেছে তো অনেক। 19 বছর তো কম সময় না। অনেক রাস্তা চিনতে পারলাম, অনেক বাড়িঘর, অনেক দোকানপাট পরিচিত। আমার নিজের বাড়িতেও গিয়েছিলাম যেখানে আমি থাকতাম, 7 নম্বর অর্ডন স্ট্রিট, সেখানে দেখে এলাম। কষ্ট লাগলো আবার ভালোও লাগলো। এখানে তো মানুষজন অনেক আছেন যাদের সঙ্গে হয়তো এত বছর দেখা হয়নি, কারো কারো সঙ্গে নিশ্চয়ই হয়েছে। সবার সঙ্গে তো হবে না, আমি তো অনেককেই চিনতাম, অনেকেই বন্ধু ছিল, অনেকেই চেনা পরিচিত ছিল। সবার সঙ্গে তো আর দেখা হয়নি, হাতে গোনা কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, দেখা হবে। আচ্ছা, দিল্লির জীবন এতদিনে, মানে আপনার ফেরা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, কিন্তু দিল্লির জীবন এখন মানে কতটা আপন? অনেক বছর তো দিল্লিতে, তাই অনেক বছর থাকলে যা হয় আপন তো হয়ে যায়। ওখানে আমি এই যে বাংলাকে এত মিস করি, কারণ বাংলাদেশে যেতে পারি না, পশ্চিমবঙ্গেও আসতে পারিনি। তাই আমি যে এলাকায় বাঙালি বেশি সে এলাকায় আমি থাকি, এবং ধীরে ধীরে অনেক বাঙালির সঙ্গে পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে। ওখানে বাংলা নাচ গানের অনুষ্ঠান হয়, নাটক হয়, সেগুলো আমি দেখতে যাই। কখনো আমার লেখা উপন্যাস নিয়ে নাটক হয়েছে, সে তো আরও আনন্দের ব্যাপার। তারপর কিছু আমার কবিতা পড়তে ডাকা হয়। ধীরে ধীরে ওখানেও একটা একটা বাঙালি সমাজ গড়ে উঠেছে, যে সমাজের সঙ্গে আমি জড়িত, এবং আমি যে বাংলাকে নিয়ে বাঁচতে চাই সেটা অনেকটাই দিল্লিতে মেটে। তবে কলকাতার মতো নয়, ঢাকার মতো নয়, বা আমার জন্মের শহর ময়মনসিংহের মতো নয়। তবে এইগুলো যদি আমি না পাই তাহলে আমাকে বাঁচতে হবে তো। যেহেতু আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, তাই আমার বাঙালি পরিবেশে থাকতেই আমার ভালো লাগে। আপনি যখন ফিরছেন কলকাতায়, চারদিকে খবর হয়েছে আপনার ফেরা, বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন কলকাতায় ফিরছেন। আমার একটু চোখে লেগেছিল, কারণ আপনি কোথাকার? আপনার কি মনে হয়? আমি নিজেকে বাঙালি লেখক বলি। এখন কেউ কেউ বাংলাদেশি লেখক বলে, আবার আমি যেহেতু সুইডেনের নাগরিক তাই অনেকে লেখে বাংলাদেশি, সুইডিশ রাইটার। আমি কি কারণে সুইডিশ আমি জানি না, আমি সুইডিশ ভাষা পারি না। তবে আমি একবার বলেছিলাম যে আসলে আমি বাঙালি লেখক। বাংলাদেশের জন্ম তো খুব বহুদিন আগের নয়, বাংলাদেশ হওয়ার আগেও তো আমি বাঙালি লেখক ছিলাম। সুতরাং এই আমাকে বাঙালি লেখক বলতে কাদের আপত্তি আমি জানি না। তবে তারা যেভাবেই আমাকে ডাকুক তাতে আমার খুব একটা দুঃখ হয় না। আমি জানি আমি কে। মনে হয় কখনো কলকাতায় ফিরে এসে আবার থাকবেন? যদি সেই রকম সুযোগ হয় বা আমার যদি ভালো লাগে তাহলে হয়তো থাকতেও পারি। না, অভিমান আছে তো কিছু? অভিমান আছে,
সেই জন্য আমি প্রথমেই বলছি না যে আমি থাকবো। আমি আসবো বইমেলা, বিশেষ করে বইমেলা এবং কোনো কবিতা উৎসবে যদি ডাকা হয় আমি নিশ্চয়ই আসবো। তারপর দেখি আমি আমি কি চাই, কারণ একটা ক্ষত তো এখনো সারেনি না, এই আমাকে বের করে দেওয়ার। তাই আমি চাই না আর আমাকে কেউ বের করে দিক। এরকম নিশ্চয়তা যদি পাই যে আমাকে আর বের করে দেওয়া হবে না, তাহলেই হয়তো আমি থাকতে চাইবো। কারণ আর কত যাব এক শহর থেকে আরেক শহরে। এই ৩২ বছর নির্বাসনের জীবনে অনেক করেছি। এই দেশ থেকে ওই দেশ, এই শহর থেকে ওই শহর। একটা সময় তো থিতে হতে ইচ্ছে করে। আসলে ফেরার কথা হচ্ছে, বারবারই ফেরা শব্দটা আসছে আর কি, আপনি ফিরছেন। তাই আর কি আমার প্রশ্ন যে উনি ফিরলেন নাকি এটা কলকাতা সফর হয়ে রইল আর কি। না, কলকাতা সফর হলেও আমি তো ফিরলাম, এটা গুরুত্বপূর্ণ। আমার এই আশাটা, বা এটা যদি সফরও হয়, এই সফরটাও গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমার এখানে কোনো অধিকার ছিল না আসার। এসে মন খারাপ হয়েছে? না, আমি সব ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই। কারণ আমি তো ১৯ বছর প্রতিদিন মনে রেখেছি কলকাতা আমাকে বের করে দিয়েছে। আমি একটা বাংলায় থাকতে চাই। আমার বাংলাদেশে যাওয়ার কোনো অধিকার নেই। কলকাতা প্রগতিশীলের শহর, তো ওই শহরে আমি কেন, আমাকে কেন থাকতে দেওয়া হলো না? এই প্রশ্ন তো সবসময় করেছি, দুঃখ পেয়েছি। কিন্তু এখন যখন দরজা খুলেছে, তখন আমি সেই পুরনো কষ্ট, দুঃখ, বেদনা আর স্মরণ করতে চাই না। আমি আনন্দ করতে চাই। এখানে যারা আমাকে ভালোবাসে তাদের সবাইকে নিয়ে আনন্দ করতে চাই। এবং এই আশা নিয়ে আমি চলে যেতে চাই যে কলকাতা থেকে যেতে চাই যে আমি আবার ফিরে আসতে পারবো। আমার যদি ইচ্ছে হয় ফিরে আসতে, বা আমার যখন খুশি আসতে ইচ্ছে হয় তখন আসতে পারবো। এই যে আশা, এটাকে ফেরাই বলবো। এবং সেই ফেরা নিশ্চয়ই আনন্দময়। বাংলাদেশ যেতে ইচ্ছা হয়? হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছে হয়, কিন্তু যেতে তো দেয় না। একটা ভ্যালিড ডকুমেন্ট লাগে তো না? পুরনো বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করা হয় না। আমার যে এখনকার পাসপোর্ট, সুইডিশ পাসপোর্ট, সেটাতে ভিসা দেওয়া হয় না। আমি তো যেতে পারি না সেই জন্য বাংলাদেশে। কেন দেওয়া হয় না? আমি যেন না যাই। আচ্ছা, এই যে পর 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 এক একটা জায়গা ছেড়ে যাওয়া, আপনি নিজেও বললেন যে চলে যেতে হয়েছে বারবার। কখনো মনে হয়েছে যে মানে অন্য কিছু করলে হয়তো এই যাওয়াটা যেতে হতো না, সেটা কখনো ভালোই হতো, এরকম কখনো মনে না, হয়েছে এরকম আপনার? মনে হয়নি। কারণ আমি যেটা করছি, আমার লেখালেখির কাজগুলো, সেটা তো আমি মানুষের সমতার জন্য, সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য করছি। আমি তো কোনো অন্যায় করছি না। আর আমি যদি মানুষকে, বিশেষ করে যে নারীরা নির্যাতিত, যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমি যদি তাদের অনুপ্রাণিত করতে পারি, তাদের শক্তি, সাহস দিতে পারি, এটা তো একটা বড় কাজ। এই কাজ করতে গিয়ে আমাকে যদি নির্বাসন দণ্ড পেতে হয়, এই শাস্তি পেতে হয়, আমি এটা মাথা পেতে নিয়েছি। জীবনের ঝুঁকি নিয়েই তো করছি। আমি জানি যে এই মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বললে, বা নারীর সমান অধিকারের জন্য কথা বললে, বিশেষ করে মুসলিম নারীর সমান অধিকারের কথা বললে, এবং বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের পক্ষে কথা বললে, নারী বিদ্বেষী লোকেরা, যারা মানুষের অন্যের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আমার ক্ষতি করার চেষ্টা করবেই। তারা আমার মুখ বন্ধ করার চেষ্টা করবেই, আমার কলম কেড়ে নেওয়ার চেষ্টা করবেই। এবং ফতোয়া দেওয়া, মাথার মূল্য ধার্য করা, দেশ থেকে বের করে দেওয়া, এগুলো হচ্ছে। কিন্তু আমি থামিনি কেন? আমার মনে হয় যে আমি খুব জরুরি একটা কাজ করছি, যে কাজ করার সাহস সবার থাকে না। তো এটা করছি বলেই যে আমার দেশ, এক দেশ থেকে আরেক দেশ, তারপরে তাড়াচ্ছে, আরেক দেশে যাচ্ছি, সেখান থেকেও তাড়াচ্ছে, ব্যানিং এবং সেন্সরশিপের শিকার হচ্ছি প্রতিনিয়ত। তারপরেও কিন্তু আমি থামছি না, লিখে যাচ্ছি, প্রতিবাদ করে যাচ্ছি। কারণ অন্য যে কোনো ধর্মীয় সমাজে যে বিবর্তন এসেছে, সেটা অনেকটাই এখন সমান অধিকার দিচ্ছে অনেক অন্যান্য ধর্মীয় সমাজে। কিন্তু এই যে সমাজে আমি বড় হয়েছি, সেই সমাজে মেয়েরা এখনো পিছিয়ে আছে, মানুষ পিছিয়ে আছে, সেই
অন্ধকার যুগে আছে, সে সপ্তম শতাব্দীর আইন নিয়ে পড়ে আছে, যেখানে নারীর কোনো মানুষের অধিকার নিয়ে বাঁচতে পারে না। সেই সমাজের এত অন্ধকারে পিছিয়ে থাকা সমাজকে যদি সভ্য করতে চাই, তখন তো প্রচুর দানব আছে মেরে ফেলার জন্য, ছিঁড়ে খাওয়ার জন্য। তো ওগুলো উপেক্ষা করে নিজের জীবন বাঁচিয়ে রেখে লড়াই করে যাওয়া সোজা নয়। আমার বই ব্যান করছে বা আমার লেখা সেন্সর করছে বা আমার এই চলাফেরাগুলো আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। সব কিছু আমি মেনে নিয়েছি। যদি কিছু কাজ করতে পারি, যদি মানুষকে সচেতন করতে পারি। আমি তো আর বেঁচে থাকতে আমি যে স্বপ্নটা দেখি তা দেখে যেতে পারবো না, কিন্তু অন্যরা যদি সেই লড়াইটা চালিয়ে নিয়ে যায়। আজকে এত বছর পর আহ, আপনার কি মনে হয় খানিকটা কি দেখতে পেয়েছেন? কিছু কিছু বদলেছে? মানুষের মধ্যে চিন্তাধারার বদল হয়েছে, সেটা দেখেছি। মানে আমার লেখা পড়ে হুম হুম। সেটা সেটা দেখেছি। সেটা পশ্চিমবঙ্গেও দেখেছি, বাংলাদেশেও দেখেছি। আসলে পরিবর্তন হচ্ছিল বলেই তো এই ধর্মান্ধ মৌলবাদীরা এবং সরকার যাদের সমর্থন করেছে, তারা আমাকে দেশ থেকে বের করে দিয়েছে। তারা আমার ফাঁসি দিতে চেয়েছিল, মাথার মূল্য ধার্য করেছিল। সুতরাং তারা খুব ভয় পেয়েছিল নিশ্চয়ই, নাহলে করবে কেন? ভয় পেয়েছিল এই জন্যে যে সমাজের মেয়েরা বিশেষ করে তারা সচেতন হচ্ছিল। ওরা তো যে নারী বিদ্বেষী পুরুষেরা তো চায় না যে মেয়েরা সচেতন হোক, তারা শিক্ষিত হোক, বা তারা স্বনির্ভর হোক, বা তারা নিজের স্বাধীনতা বা অধিকার সম্পর্কে জানুক। তো সেই জন্য আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। এখন বাংলাদেশে দেখি যে মেয়েরা নিজেদের অধিকারের কথা বলে, যে মেয়েরা বৈষম্য মানতে চায় না, তাদের তসলিমা বলে গালি দেওয়া হয়। মানে তসলিমা একটা গালি হিসেবে ব্যবহার করে তারা। তাতে খারাপ লাগে? আমার আমার খারাপ লাগে না। কিছু মেয়ের হয়তো তখন খারাপ লাগে এবং তারা বন্ধ করে দেয় কথা বলা, কারণ এই গালিটা তারা নিতে চায় না, শুনতে চায় না। এখন অনেক মেয়ে দেখছি যে হ্যাঁ, আমি তসলিমা, এটা বলে গর্ববোধ করছে। তো এখানেই এই পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। সেটা তো পাওয়া। সেটা বেশ বড় পাওয়া। আসলে আমার কাছে যে বিরাট বড় বড় পুরস্কার পেলাম, ওগুলো বড় পুরস্কার নয়। যখন একটা মেয়ে বলে যে তুমি লেখা বন্ধ করবে না, তোমার লেখা আমাকে শক্তি দেয়, সাহস দেয়, ওটা হচ্ছে চেয়ে বড় পুরস্কার আর কি হয়। অথবা যখন বলে যে তোমার লেখা পড়ে আমি জীবন বদলে নিয়েছি এবং আমার আগের বিশ্বাস বদলে গেছে, আমি এখন বিজ্ঞান মনস্কতায় বা সমতায় বা নারীর সমান অধিকারে বিশ্বাস করি। আগে যে বিশ্বাস করতো না সে এখন বিশ্বাস করে। অনেক পুরুষেরও বদল হয়েছে। যারা ধর্মান্ধ ছিল তারা এখন নিজেদের সেকুলার হিউম্যানিস্ট বলে, যেটা আমি নিজেকে বলি। তো এই বদলগুলো হয়েছে। তারা আর ধর্মান্ধ নয়, তারা ধর্ম থেকেও তাদের মন উঠেছে, কিন্তু তারা মানববাদী মানুষ হয়েছে। এইরকম নয় যে ধর্ম ত্যাগ করেছে সুতরাং তারা অমানুষ হয়ে গেছে, তা না, তারা বরং মানুষ হয়েছে, বেটার হিউম্যান হয়েছে। সেইগুলো আমাকে ভালো লাগা দেয় যে যে লিখে কিছু কাজ হয়েছে। অনেকে লেখে, আমি তাদের দোষ দিই না যারা সমাজ সচেতন লেখক নয়, যারা প্রেমের উপন্যাস লিখছে বা প্রকৃতি নিয়ে লিখছে, তারা লিখছেন, অনেকে পড়ছে তাদের লেখা। কিন্তু আমার না কখনো মনে হয়নি যে আমি শুধুই নদী, সমুদ্র, পাহাড় নিয়ে লিখবো বা প্রকৃতির গুণগান গাইবো। আমার মনে হয়েছে সমাজের জন্য কিছু করি। এই যে মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি উঠে দাঁড়ায়, আমি জানি যে আমি সবাইকে সচেতন করতে পারবো না, কিছু কিছু মানুষকে যদি সচেতন করতে পারি, তারা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়, ওটাই আমার জীবন, লেখার সার্থকতা। অন্তত লেখা দিয়ে, কে বলেছে লেখা দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না? যায়। অতীতে অনেক লেখকের লেখা, তাদের লেখা পড়ে মানুষ সচেতন হয়েছে, মানুষের নীতিবোধ বেড়েছে বা তাদের বিবেক জেগেছে। এটা তো হয়েছে অনেক। তো ওইরকম আমার লেখা পড়ে যেটুকু কাজ হয়েছে অনেক, আমি মনে করি। তারপরও আমি লিখে যাব। আপনি একটা সমাজের কথা লিখেছেন,
আপনি যে সমাজে এখন থাকেন সেখানেও ধর্মান্ধতা আছে, সবাই কোথাও নয়, আবার কিছু কিছু আছে। মানুষ তো আমি আছেন। এইসব নিয়েও লিখেছি, আমি অন্যান্য ধর্মের ধর্মান্ধতা, কুসংস্কার এগুলো নিয়েও লিখি। কিন্তু তারপরও আমার মনে হয় যে আমি হয়তো বেশি যেটা জানি সেটা নিয়ে লিখি আমি বেশি। আমি সব সব ধর্মান্ধতা এবং সব মৌলবাদ নিয়েই আমি লিখি। তবে যেটা চোখে পড়ে বেশি যে আমি ইসলামী মৌলবাদ নিয়ে বেশি লিখি। কারণ আমার মনে হয়েছে এটা অন্য অন্য ধর্মান্ধতার চেয়ে এই ধর্মান্ধতাটা বেশি ক্ষতিকর। বিশেষ করে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীতে ধর্মান্ধতা আছে, কুসংস্কারাচ্ছন্ন মানুষ আছে, হ্যাঁ? এইগুলো আছে, প্রচুর আছে। কিন্তু তাদের আইনে কিন্তু তাদের যে আইন আছে সেটা কিন্তু সেই আইন থেকে ধর্মকে বিদায় করা হয়েছে। যে আইন আছে সেটা একটু সমান অধিকার আছে, মেয়েরা অনেকটাই অধিকার পায়। কিন্তু মুসলিম সমাজে কিন্তু মেয়েরা যেহেতু ধর্মীয় আইনের অধীনে আছে, তাই সমান অধিকারের কোনো চিহ্নই নেই ওখানে। ওখানে মেয়েরা বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এটা কোন সভ্য দেশগুলোয় তো এক এক আইন, এক দেশ, সবার জন্য এক আইন হয়েছে। যাই ধর্ম বিশ্বাস থাকুক না কেন, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, সবার জন্য এক আইন, সব মেয়েরাই সমান অধিকার পাচ্ছে। সেটাই তো সভ্যতা। সেই সভ্যতার আলো এখনো পড়েনি যে সমাজে, সেই সমাজ নিয়ে আমি বেশি লিখি। তার মানে এই নয় যে আমি অন্য ধর্মের ধর্মান্ধতা বা বর্বরতা আমি পছন্দ করি বা আমি মেনে নিই। আমি মেনে নিই না। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে। আমি প্রচুর লিখেছি, কিন্তু যে হারে আমি নিজের বাংলাদেশকে, নিজের দেশকে যখন দেখি যে ধর্মান্ধতা এবং বর্বরতা এবং নারী বিদ্বেষ এবং এই ধর্মীয় মৌলবাদ এত বেশি বেড়েছে, আমার মনে হয় লড়াইটা করা উচিত খুব ভালো করে। একটা সময় আপনাকে বাড়ি ছাড়তে হয়েছে, মানে আমি বাংলাদেশের কথাই বলছি। আহ, তারপরে তো অনেক বদল এসছে সে দেশে, তারা কেউই কেন সাহস দেখালো সাহস না? করলো না। এই সরকারের আশকারা পেয়ে মৌলবাদটা অনেক মাথাচাড়া দিয়ে উঠেছে। এত মাদ্রাসা মসজিদ করে দিয়েছে, কোনো দরকার নেই। প্রতি পাড়ায় পাড়ায় মসজিদ আছে, তারপর আরও মসজিদ করো। সেকুলার স্কুল দরকার, সেখানে মাদ্রাসা করছে। মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা করে তারপরে ওয়াজ মাহফিল হয়, সেটার কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে নারীর বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে সব জায়গায় হচ্ছে। যুব সমাজ সেই ওয়াজ শুনছে এবং নারী বিদ্বেষী হয়ে উঠছে। তাদের মগজ ধোলাই হচ্ছে এই কিশোর যুবক এদের। তারপর তারা মসজিদে যাচ্ছে, সেখানেও নারী বিদ্বেষী কথাবার্তা হচ্ছে। মাদ্রাসায় পড়ছে, সেখানেও হচ্ছে। সেখানে তো শিশু ধর্ষণ, শিশু বলাৎকার ঘটেই চলেছে প্রতিদিন। তারপর কোনো নৈতিক শিক্ষা নেই। তারা তারা অমুসলিম বিদ্বেষী হয়ে উঠছে, নারী বিদ্বেষী হয়ে বড় হচ্ছে। এখন কথা হচ্ছে যে এত যদি পাড়ায় পাড়ায় 100টা করে মসজিদ বানিয়ে দাও, তাহলে কি শিক্ষা তারা পাবে? তার চেয়ে বিজ্ঞান শিক্ষা দাও, তার চেয়ে নৈতিক শিক্ষার আয়োজন করো, তার চেয়ে সেকুলার স্কুল, যেটা যেটা সাধারণ স্কুল যেগুলোতে আমরা ছোটোবেলা থেকে পড়েছি, সেই রকম স্কুলের সংখ্যা কমে যাচ্ছে, ধর্মীয় শিক্ষার মানে মাদ্রাসা বাড়ছে। তো ধর্ম শিক্ষা দিয়ে কী হয়? সেও ধর্ম আবার 1400 বছর আগের করা। সপ্তম শতাব্দীতে কোন ধর্মগ্রন্থে কী লেখা হয়েছিল সেটা শিখে মানুষ এখন কি করবে এই একবিংশ শতাব্দীতে? এখন যেটা শেখা দরকার সেটা হচ্ছে মানবাধিকার, নারী পুরুষের সমান অধিকার, বাক স্বাধীনতা, মত প্রকাশের অধিকার। এগুলো একটা সভ্য সমাজের জন্য জরুরি। সেগুলো শিক্ষার কোনো শেখানোর বাচ্চাদের বা শিশু থেকেই তো শিখে বড় হয়, তাদের কোনো ব্যবস্থাই নেই কোনো সরকারের। প্রতিটি সরকার চায় যে ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। ক্ষমতার লোভী এরা। এরা দেশকে ভালোবাসে না কেউই, দেশের সর্বনাশ করেছে। শেখ হাসিনা মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করে দিয়েছেন, শুধুই
শুধুই টিকে থাকার জন্য, ওই ধর্মান্ধ শক্তির সাপোর্ট নিয়ে টিকে থাকার, ক্ষমতায় থাকার জন্য। এই সর্বনাশগুলো, দেশের সর্বনাশ, সমাজের সর্বনাশ, শিক্ষা ব্যবস্থার সর্বনাশ প্রতিটি সরকারই করেছে, শুধু তাদের নিজেদের মানে স্বার্থে। কিন্তু দেশের স্বার্থ কেউ দেখেনি, জনগণের স্বার্থ কেউ দেখেনি, সমাজের স্বার্থ কেউ দেখেনি। আমরা গুটি কয় মানুষ যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করি, তারাই শুধু লড়াই করে যাচ্ছি, বলে যাচ্ছি। এগুলো তারা কানেও নেয় না। কিন্তু আমার মনে হয় যে তারাই আমাদের কথা শোনে না বলেই কি আমরা বলবো না? আমরা তো বলি, কিছু মানুষ তো বুঝতে পারছে, মানুষ তো যাদের মগজ ধোলাই হয়ে গেছে তারা হয়তো প্রতিবাদ, তারা হয়তো আমাদের বিরুদ্ধে নেমেছে। কিন্তু অনেক মানুষ আছে যারা আমাদের কথায়, যে কথাগুলো বলছি, বিজ্ঞান মনস্ক হও, শিক্ষিত হও, সুশিক্ষা অর্জন করো, সেইগুলো তো কিছু মানুষ শুনছে এবং কিছু মানুষের পরিবর্তন হচ্ছে। এই সমাজে বিবর্তন দরকার। সেই বিবর্তনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সমাজটা একেবারে পচে গলে যাবে, আর আশা থাকবে না। তাই চেষ্টা করছি। এ দেশকে খানিকটা আলাদা মনে হয়? এদেশে এখনো গণতন্ত্র আছে, এখনো বাক স্বাধীনতা কিছুটা হলেও তো আছে। তারপর নারীর অধিকার অনেকটাই আছে। তো তুলনামূলকভাবে এটা অনেকটাই সভ্য দেশ। আমি বলছি না যে পুরোপুরি সভ্য দেশ, কিন্তু এখানেও লড়াই করার মানুষ আছেন। কিন্তু বাংলাদেশে হয়েছে কি, বাংলাদেশ এবং পাকিস্তানে লড়াই করতে গেলেই তাদের হয় কারাগারে নিক্ষেপ করা হয়, নয়তো নির্বাসনে পাঠানো হয়, নয়তো মেরে ফেলা হয়। এই যে ফ্রি থিঙ্কার্সরা, বাংলাদেশে অনেক ফ্রি থিঙ্কার্সদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং যারা আছে তারা কেউ আর দেশে থাকতে পারছে না, সবাই দেশের বাইরে চলে গেছে। কারণ দেশে বসে এখন যা বিশ্বাস করে, বিশেষ করে ভিন্ন মত যদি থাকে, তা বলতে পারা যাচ্ছে না। হয় তারা গণপিটুনির শিকার হবে, নয়তো তারা মব সন্ত্রাসের শিকার হবে, নয়তো তাদেরকে মেরে ফেলা হবে। এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে দেশ। আমি যখন বেরিয়েছিলাম সেই 32 বছর আগে, তার থেকে অনেক ভয়াবহ। আপনার কলকাতায় ফেরা নিয়েই আমরা কথা শুরু করেছিলাম। আমি সত্যি এত বছরে প্রথম আমাদের দফতরে আপনাকে দেখছি। আমার সত্যি আপনার মুখ থেকে একটু শুনতে ইচ্ছে করছে, কারণ আপনার কলকাতায় থাকা, আপনাকে আমাদের চেনা এবং তার সঙ্গে আনন্দবাজার পত্রিকার একটা সরাসরি যোগ তো অনেকটাই ছিল আর কি। ওই সময়টা যদি, কলকাতায় শুরুর সময়টা যদি একটুখানি আপনার কাছে শুনতাম। শুরু আসলে তো আমি তো এই পশ্চিমবাংলার সঙ্গে আমার সম্পর্ক তো সেই 70-এর দশক থেকে। যখন আমি লেখা পড়ি, যখন আমি লিটল ম্যাগাজিন ছাপাই, তারপর 80-র দশকের শেষ থেকে আসতে শুরু করলাম, প্রায়ই আসতাম, বইমেলায় আসতাম, শান্তিনিকেতনে যেতাম, এগুলো হতো। আনন্দবাজারের সঙ্গে সম্পর্ক সেই 92 সাল থেকে। তখন থেকে আমি লিখি, আমার বই ছাপা হয় এখানে। তো তারপর তো 2004 সালে আমি যখন নির্বাসনে ছিলাম ওই ইউরোপে, তারপর আমেরিকায়, তখন আমি মাঝে মধ্যেই আসতাম এখানে, ওই 7 দিন বা 10 দিন, যে কদিনের জন্য ভিসা পেয়েছি আমি কলকাতায় এসে থেকেছি, হোটেলে থাকতাম। তারপর একসময় মনে হলো যে আমি এখানে থেকেই যাই না কেন। তখন আমি রেসিডেন্স পারমিট বা একটু এন্ট্রি ভিসা পেয়েছিলাম, যে ভিসা নিয়ে এখানে থাকা যায়। তখন সেই এন্ট্রি ভিসা পাওয়ার পর আমি আর দেরি করিনি, আমি একদিনে সেই রডন স্ট্রিটের বাড়িটা আমি ভাড়া নিলাম এবং থাকতে শুরু করলাম। তখন আমি আমার বাংলাদেশে না যেতে পারার দুঃখটা অনেক ভুলে গিয়েছিলাম, কারণ বাংলাকে আমি একই মনে করি। রাজনীতি বাংলাকে ভাগ করেছে, কিন্তু ভাষা তো ভাগ করেনি, সংস্কৃতি তো ভাগ করেনি। সেই জন্যে আমি এখানে বসেই আমার মনে হয়েছে আমি দেশ পেয়েছি। সেই দেশ না থাকার দুঃখটা অনেকটাই ঘুচে গিয়েছিল। আমি খুব বেশ ভালো ছিলাম। আমার প্রচুর কলকাতায় বিভিন্ন কবিতার অনুষ্ঠানে যেতাম, কবিতা পড়তাম, নাটক দেখতাম নিয়মিত, তারপর লিখতাম, খুব লিখতাম, লেখা ছাপা হতো, বই বেরোতো।
একটা সত্যিই সাহিত্য সংস্কৃতির মধ্যে থেকে, নিজের ভাষার মধ্যে থেকে যে আনন্দ পেতাম আমি, সেই আনন্দ কিন্তু আমি বাংলার বাইরে গিয়ে পাই না। লিখি বটে, বলি বটে, কিন্তু আমি জানি যে এখানে বাংলাটা খুব অল্প কিছু সংখ্যক মানুষ বাঙালি, এবং তাদের যে প্রবাসী বাঙালির যেভাবে বাস করে, আমিও ওরকমভাবে বাস করি। আমি বাংলার মানুষ হয়ে বাংলায় বাস করা যেরকম, সেটা ঠিক একরকম নয়। আমি যখন নিউ ইয়র্কেও বাঙালিদের সঙ্গে মিশি, সেটাও একরকম নয়, সবখানেই প্রবাসী বাঙালি। তো যেহেতু আমি অন্য ভাষায় লিখি না, অন্য ভাষায় কথা বলি না, তাই এই বাংলা ভাষাকেই আঁকড়ে ধরে, এটা একটা প্রাণের টানেই আমি আসি, বা আমি সেই বাঙালিদের সঙ্গে মিশি। ইউরোপ ছেড়েও কি চলে আসা সে কারণেই সেই সময়? না, সেই কারণে না। ইউরোপ থেকে আমি কলকাতার জন্য ইউরোপ ছেড়েছিলাম। ইউরোপে কিন্তু আমাকে খুব সম্মান দেওয়া হতো। 94 সালে যখন আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলো, তখন ইউরোপে কিন্তু আমাকে খুব মানে আদর করে নিয়েছিলেন। বিভিন্ন দেশ আমাকে চাইছিল, সুইডেন চাইছিল, নরওয়ে চাইছিল, জার্মানি জার্মানিতেও চাইছিল। তো থেকেছেন বোধহয়। আমি থেকেছি, কিন্তু ওরা চাইছিল আমি তাদের দেশে থাকি। আচ্ছা। তো আমি সুইডেনে থেকেছি, কিন্তু অন্যান্য দেশেও থেকেছি। কিন্তু ওরা আমাকে খুব মানে সেলিব্রিটি হিসেবে ট্রিট করতো। আমার 24 আওয়ার্স নিরাপত্তা থাকতো। আমার বই বের করছে বাংলা থেকে অনুবাদ করে। তো আমার কিন্তু খুব অস্বস্তি হতো। আমার খালি মনে হতো যে এটা তো আমার জায়গা না। আমি যে কাজটা করছিলাম সেটা তো এখানে বসে করতে পারবো না। ওই সময় তো এখানে ওখানে আপনাকে নিয়ে গানও তৈরি হচ্ছে। হ্যাঁ, অনেক কিছুই হয়েছে। আমাকে নিয়ে বই বেরিয়েছে, ওগুলো আবার স্কুলের পাঠ্য ছিল। আমি কোত্থেকে এসে কি করেছি এগুলো। তো অনেক কিছু হয়েছে। অনেক পুরস্কারও দিয়েছে ওরা। ইউরোপিয়ান পার্লামেন্ট পুরস্কার দিয়েছে, তারপর ফ্রেঞ্চ গভর্নমেন্ট দিয়েছে, ইউনেস্কো দিয়েছে, অনেক পুরস্কার। কিন্তু ওই যে বললাম না, একটা মেয়ে এসে যখন বলে তোমার লেখা আমাকে শক্তি দেয়, সাহস দেয়, ওটা আমার কাছে বড় পুরস্কার বলে মনে হয়। তো যাই হোক, ওই পুরস্কারও ঠিক মানে খুব মূল্যহীন নয়। তবে আমার মনে হয়েছে যে এই ভাষায় আমি তো কখনো লিখব না। এই এই যে ভাষার মধ্যে আমি আছি, ফ্রেঞ্চ ভাষা বা সুইডিশ ভাষা, তো এই আমি তাদের জন্য এই ভাষাতেও লিখব না। আর আমি বাংলায় যদি লিখি, আমি এদের জীবন নিয়ে লিখব না। যে জীবনটা আমি শৈশব থেকে জানি, যাদের জীবন জানি, আমি তাদের নিয়েই লিখব। এবং তাদের থেকে এত দূরে, হাজার হাজার মাইল দূরে বসে থেকে আমি কতদিন লিখতে পারবো তাদের নিয়ে। তখন আমার মনে হয়েছে যে বাংলা ভাষার দেশ, আমার দেশ আমাকে যেতে দিচ্ছে না। তা অন্য তো একটা দেশ, অন্য একটা তো বাংলা আছে, যেখানে আমাকে আমার লেখা মানুষ পড়ছে, যেখানে আমি গিয়ে ঠিক বাঙালি পরিবেশে বাস করতে পারবো। যাই, তখন আমি আসতাম 2001, 2, 3 এসে বইমেলায় আসতাম, বিভিন্ন উৎসবে হয়তো আসতাম। তারপর একদিন 2004-এ আমি ভেবেছি আমি থাকবো, তারপর আমি থেকে গেলাম। আমি খুব ভালো ছিলাম, সুখে ছিলাম। আমি কল্পনাও করিনি আমাকে একদিন বের করে দেওয়া হবে। তো যাই হোক, সেই দুঃখটা আর মনে করতে চাই না। আমি ফিরে এসেছি, আমি বারবার ফিরে ফিরে আসবো। কিন্তু কলকাতার সেই সাহিত্য জগৎ, যেই জগৎকে ছেড়ে আপনি দিল্লি চলে গেলেন, খানিকটা তো বদলে গেছে এখন। হ্যাঁ, বদলে গেছে। অনেক কবি সাহিত্যিকদের দেখি তারা কোনো একটা রাজনীতির দলের সঙ্গে যুক্ত হয়েছে, যেটা আমি কখনো করিনি। যত রাজনৈতিকরাই আমার পাশে থাকুক না কেন, আমি কোনো রাজনৈতিক দলের আনুগত্য কোনোদিনই স্বীকার করিনি। আমার যেটা বিবেক যেটা বলেছে আমি সেটা বলেছি। আমি সবসময় আমার নিজস্বতা, স্বতন্ত্রতা বজায় রেখেছি। আমি যে বিশ্বাস করি তা বলেছি। কাউকে ছেড়ে কথা বলিনি। যদি কোনো অন্যায় দেখি তাহলে আমি প্রতিবাদ করেছি। যদি কোনো ভালো দেখি আমি বলেছি এটা ভালো কাজ করেছে। আমার মনে হয় যে লেখক সাহিত্যিকদের কোনো নিরপেক্ষ থাকা উচিত। তখন তার সেই সাহসটা থাকে যে প্রতিবাদ করার। যদি কোনো দল, যদি কোনো সরকার বা দল যদি কোনো অন্যায় করে,
তাহলে প্রতিবাদ করতে পারে। কিন্তু দলের সঙ্গে যুক্ত হলে হয় কি, হয়তো কিছু সুবিধে পায়, কিন্তু দল যদি কোনো কোনো অন্যায় করে তাহলে মুখ বুজে থাকতে হয়, প্রতিবাদ করতে পারে না। আমরা লেখক শিল্পীদের মনে করি যে তারা তারা অন্যায়ের প্রতিবাদ করবে, তারা সমাজকে সভ্য করতে চায়। তখন আমরা তাদের মুখ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখি না। তখন কষ্ট হয় যে নিরপেক্ষ থাকাই তো আসলে লেখক সাহিত্যিকদের জন্য ভালো। তবে কেউ যদি মনে করেন যে না, তার এই দলটাকে পছন্দ, এই দলের আদর্শ তার ভালো লাগে, তাহলে তো যোগ দিতেই পারেন, এতে কোনো তো আমি অন্যায় দেখি না। কিন্তু ভালো লাগে না, কিন্তু আমাকে নিজেদের স্বার্থের জন্য যোগ দিতে হচ্ছে, সেটা কষ্ট হয়, কষ্ট লাগে। আসলে সেটা আপনার চরিত্র বিরুদ্ধ খুব। হ্যাঁ, এটা আমার চরিত্র বিরুদ্ধ। কিন্তু অন্যের চরিত্রে যদি সেটা থাকে, সেটা তার অধিকার হিসেবে আমি মেনে নিই। আমি বলি না যে তোমাদের সবাইকে আমার মতো হতে হবে। না, এক একজন মানুষ এক এক রকম। এখানে থাকতে শুরু করলে মনে হবে না যে খুব অন্যরকম একটা জগতে ফিরে এলেন? এখন সব জায়গায় তো কিছু না কিছু এরকম আছেই না। সে এখন আমি যদি নিজের মতো করে বাঁচতে পারি, আমি তো তাই করি। আমি সব প্রচুর নারী বিদ্বেষী মানুষের মধ্যেও আমি থাকি আমার নারীর অধিকারের আদর্শ নিয়ে, তাই না? আমার পাশে যারা থাকে আমি তো তাদের দ্বারা অনুপ্রাণিত হই না, বরং আমি অনুপ্রাণিত করতে চেষ্টা করি তাদের। তারা যেন আমার কাছ থেকে কিছুটা প্রেরণা পায় নিরপেক্ষ হওয়ার, বা এই তাদের যেন তারাও যেন সমতায়, সততায় এবং সমান অধিকারে বা মানবতায় বিশ্বাস করে। আপনার লেখালেখিও নতুন মোড় নেবে বলে আশা করছি। জানি না নতুন মোড় নেবে কিনা, তবে আমি যা বিশ্বাস করি তা যেন আজীবন যতদিন বাঁচি বলতে পারি। আমার কখনো সেই যত শাস্তি আমাকে দিক, যত আঘাতই আমাকে করুক, যত নির্বাসনে আমাকে দিক, আমি কিন্তু যা বিশ্বাস করি তা বলে আসছি। খুব সহজ। আমাদেরও ভালো লাগছে আপনি আজকে আমাদের দপ্তরে এলেন, আমাদেরকে সময় দিলেন। নিশ্চয়ই আমরা আপনার এই সফর থেকেও আরো অনেক নতুন লেখা পাবো। 19 বছর পর কলকাতা, তোমার কাছে ফেরার পথ 7 সমুদ্র 13 নদীর ছিল না, একটি বন্ধ দরজার এপার ওপার মাত্র। সামান্য সেই পথ পেরোতে আমার 19 বছর লেগেছে। তুমি ভেতরে কাটিয়েছ 19 বছর, বাইরে হারিয়েছি আমি 19 বছর। তোমাকে দেশ বলে ডেকেছিলাম আমি, তুমি আমার ভালোবাসা দেখোনি, জন্ম সনদ দেখেছিলে। কাঁটাতারের ভুল পারে জন্মেছিলাম বলে তোমাকে আলিঙ্গন করার অধিকারও কি ছিল না আমার? যে শহরকে নিজের শহর বলেছি, সে কি নির্দ্বিধায় বলে দিল এ শহর তোমার নয়। আমি তবে কোথায় যাই কলকাতা, কাকে দেশ বলি, কোন মাটিতে পা রেখে বলি এ মাটি আমারও? আজ দরজা খুলেছ, আমি ফিরছি, আমার 19 বছর ফিরছে না। তোমাকে নির্ভয়ে বিশ্বাস করার সেই হৃদয়টিও ফিরছে না। শুধু প্রশ্নই ফিরে আসছে, কটা শস্য খেতে পঙ্গপাল ছেড়েছিলাম, কটা গ্রাম জ্বালিয়ে দিয়েছিলাম, কটা নদীর শ্বাসরোধ করেছিলাম, কার কি ক্ষতি করেছিলাম কলকাতা? কেন এক দেশহারা মানুষের কাছ থেকে তার এক টুকরো শহরও কেড়ে নিয়েছিলে?